फ्रेंड्स वेलकम बैक अगेन। आजकल भिडियोते আমরা क्वेश्चन नंबर 13 এবং 14 দেখব এবং সময় থাকলে क्वेश्चन नंबर 15 দেখব। তো চলো क्वेश्चन नंबर 13 কি বলছে সেটা দেখা যাক। দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। পাইপটার আকৃতি কিরকম? দুই মুখ খোলা, তার মুখে বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। তার মানে পাইপটা বেশ থিকনেস আছে, মাঝে তো ফাঁকা আছে, পাইপটাতে বেশ একটা থিকনেস আছে, পাইপটা বেশ মোটা, মানে পাইপটা টোটাল মোটা না, পাইপটা বেদটা মোটা আছে। পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার, সেটা পাইপটার উচ্চতা ধরবো আমরা, যেটা লম্ব বৃত্তাকার চোঙে ধরতে হয়, সেটা পাইপটির দৈর্ঘ্য কত? 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরা প্রলেপ দিতে কত টাকা খরচ হবে সেটা হিসাব করি। সমগ্র তলে প্রলেপ দেওয়া মানে কি? এটা কি আয়তন? এটা আয়তন না, এটা কি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের উপরে আমরা প্রলেপ দিই, তার মানে ওই পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একটা পাইপ আছে, তার দুই মুখ খোলা, যেটা একটা থিকনেস আছে, এবং সেই পাইপটা সমগ্র তলে আমাদেরকে কি করতে হবে? আলকাতরা দিয়ে প্রলেপ দিতে হবে। তার মানে ওই পাইপটার আমাদেরকে সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে পাইপটার একটা ছবি আঁকার চেষ্টা করি আমরা। দুই মুখ খোলা একটা পাইপ রয়েছে, এইটা একটা পাইপ আছে, সেই পাইপটার কি বহির্ব্যাসার্ধ বলা আছে, এটা ধরো কেন্দ্র থেকে বহির্ব্যাসার্ধ বলা আছে এবং অন্তর্ব্যাসার্ধ বলা আছে, ঠিক আছে। এবার এই পাইপটার সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই যে বাইরের দিকের এই তলটার ক্ষেত্রফল, ঠিক আছে, এই বাইরের দিকে যে তলটা আছে সেই তলটার ক্ষেত্রফল, এই চারদিকে বাইরের চারদিকের ক্ষেত্রফল, সেটা কোনটা দিয়ে পাবো আমরা? এই যে বহির্ব্যাসার্ধের মাধ্যমে পাবো আমরা সেই ক্ষেত্রফলটা। আর একটা কি আছে? ভেতরের দিকে ক্ষেত্রফল। এই পাইপটার ভেতরে তো ফাঁকা আছে, তাই না? এই পাইপটার ভেতরে ফাঁকা আছে, পাইপটার ভেতরে ঢোকা যাবে, তাহলে সেই পাইপটার ভেতরের দিকটা তো রং করতে হবে। সেটাও তো একটি সেটাও তো একটা লম্ব বৃত্তাকার চোঙ, তাই না? সে ভেতরের দিকটাতে রং করতে গেলে কি, সেটাও তো একটা লম্ব বৃত্তাকার চোঙের পৃষ্ঠতল, সেটা আমরা ভেতরকার তলটা দেখতে পাচ্ছি। সেই তলটার ক্ষেত্রফল কীভাবে বের করবো? এই অন্তর্ব্যাসার্ধের মাধ্যমে সেই তলের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। এটা গেলো দুটো তল হলো কেবল, ঠিক আছে। যেহেতু পাইপটা নিরেট নয়, নিরেট হলে কি হতো? আমাদের উপরকার একটা তল, আর এই দিকে একটা বৃত্ত, আর ওই দিকে একটা বৃত্ত, এই তিনটে তল আমাদের আলকাতরা প্রলেপ দিলে আমাদের হয়ে যেত। কিন্তু যেহেতু মাঝে ফাঁকা আছে, তাই কি ওপরের তলটা একটা তলের আমরা আলকাতরা মাখাবো, তারপরে কি ভেতরের দিকের ওই সাইডটা আমরা আলকাতরা মাখাবো, দুটো তল হলো। এবং কি এই তলটায় আলকাতরা মাখাতে হবে আমাদেরকে, তাই না? এই যে এই তলটা আছে, এই তলটা আলকাতরা মাখাতে হবে, এই মাঝেটা তো ফাঁকা, আবার কি এই তলটা আলকাতরা মাখাতে হবে, এই যে এই তলটা, এই যে অংশটা আছে, এটারও তো একটা ক্ষেত্র আছে, এটার একটা ক্ষেত্রফল আছে, এটার আমরা আলকাতরা মাখাতে হবে ওই তলটাতেও। তাহলে আমাদেরকে কটা তলে আলকাতরা মাখাতে হবে? বাইরের একটা তলে আলকাতরা মাখাতে হবে, ভেতরের ওই বক্রতলটায় আলকাতরা মাখাতে হবে। এই বাইরের এই বৃত্তাকার মাঝের এই ফাঁকা অংশটুকু তো আলকাতরা মাখানো যাবে না, ওখানে তো ফাঁকা। তাহলে এই একটা তল এবং এই একটা তল, এই মোট চারটে তলে আমাদেরকে আলকাতরা মাখাতে হবে। তার মানে ওই চারটে তলের মোট ক্ষেত্রফলকে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করব? বহির্ব্যাসের মাধ্যমে বাইরের দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করব, অন্তর্ব্যাসের মাধ্যমে ভেতর দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করব। আর এটা তো একটা বৃত্ত, এর টোটাল ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো কত? পাই আর স্কয়ার। আবার এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো কত? পাই আর স্কয়ার। কিন্তু মাঝে এই অংশটুকু ফাঁকা, তাহলে ওই অংশটুকু বাদ দিতে হবে, তাই না? এই অংশটুকু বাদ দিতে হবে, এই অংশটুকু বাদ দিতে হবে, কারণ কি ওই জায়গাটাতে তো আমাদের আলকাতরা মাখানো যাবে না। আমরা আবার এইটুকু শুধু এইটুকুর ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি না, তাহলে আমরা কি করব? টোটালটার ক্ষেত্রফল নির্ণয় করব। এই যে বৃত্তটা, এই বৃত্তটার টোটাল ক্ষেত্রফল নির্ণয় করব। ধরো এখানে আরেকটা বৃত্ত আঁকছি, এর একটা বৃত্ত, এই বৃত্তটার টোটাল ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো আর এর মাধ্যমে। কিন্তু যদি এরকম মাঝখানে ফাঁকা থাকে,
তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবো? আগে টোটালটার ক্ষেত্রফল নির্ণয় করবো এবং বৃত্তের আগে এই টোটাল বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করবো, তারপর এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করবো। এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে এই মাঝের ওই ছোট বৃত্তটার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। টোটাল বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করবো, তারপরে শুধু এই মাঝের এই ফাঁকা অংশটার ক্ষেত্রফল নির্ণয় করবো। টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে এই মাঝের ফাঁকা বৃত্তটার ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকুর ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তো এখানেও তাই বাইরেকার দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করবো একবার, ভেতরের দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করবো পাই আর স্কয়ার 2 পাই আর, বাইরের দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করবো একবার 2 পাই আর এইচ ফর্মুলা দিয়ে। ভেতরের দিকের ক্ষেত্রফল ভেতরের দিকের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো? ওই ভেতরের অন্তঃব্যাসার্ধ 2 পাই আর এইচ ওইটার মাধ্যমে। আর এই উপরের ক্ষেত্রফল টোটালটা কিভাবে বের করবো? যে পাই আর স্কয়ার এইচ, মানে ওই যে বহির্ব্যাসের মাধ্যমে টোটাল ক্ষেত্রফলটা বের করবো। সেরকম ক্ষেত্রফল এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে দুটো ক্ষেত্রফল আছে। আর কি করবো? এই যে অন্তঃব্যাসের মাধ্যমে এই ছোট বৃত্তটার ক্ষেত্রফল বের করবো, তাই না? সেরকম ক্ষেত্রফল কটা বাদ দিতে হবে? দুটো বাদ দিতে হবে, কারণ দুই দিকে এখানে একটা বেশি এখানে একটা বেশি ধরেছিলাম, তাই না? তার আগে ছবিটা ভালো করে বুঝতে হবে যে আমাদেরকে কি কাজ করতে হবে, ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন কি করব, যে ওই লোহার পাইপের বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধকে আমরা লিখছি। তাহলে দেখো এবার প্রশ্নটা আরো একবার পড়ছি, যে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। তবে প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরা প্রলেপ দিতে কত টাকা খরচ হবে? তার মানে আমাদেরকে এখানে যে চারটে তল আমি বোঝালাম সেই চারটে তলের ক্ষেত্রফল আমাকে প্রথমে নির্ণয় করতে হবে। তারপরে আমরা 2.25 দিয়ে গুণ করে দিলে আমাদের খরচটা বেরিয়ে আসবে। তাহলে প্রথমে আমরা লিখছি যে পাইপটির বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য। আরেকটা জিনিস দেখো এখানে, যে প্রতি বর্গ ডেসিমিটারে হিসাব বলা আছে এখানে, কিন্তু এখানে বলা আছে সব সেন্টিমিটারে আর মিটারে। তার মানে এই এককগুলিকে সবগুলোকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে লিখছি পাইপটির বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য। পাইপটির বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ কত? 30 সেন্টিমিটার কি বলা আছে ব্যাস, 30/2 হলো বহির্ব্যাসার্ধ, এত সেমি সমান সমান কত? 15 সেন্টিমিটার। এটাকে আমি ডেসিমিটারে লিখবো, ঠিক আছে? ডেসিমিটারে লিখতে হলে কি করতে হবে? সেন্টিমিটার থেকে ডেসিমিটার বড় একক, তার মানে একে 10 দিয়ে ভাগ করতে হবে, সমান 1.5 ডেসিমিটার, ঠিক আছে? পাইপটির অন্তর্ব্যাসার্ধ কত? অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে, যে ব্যাস বলা আছে 26 সেন্টিমিটার, তাহলে অন্তর্ব্যাসার্ধ 26/2 সেন্টিমিটার হবে, সমান 13 সেন্টিমিটার। আমি যদি এটাকে ডেসিমিটার লিখি তাহলে কি লিখতে হবে? 13কে 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ সেন্টিমিটার থেকে ডেসিমিটার এক ঘর বড় একক, তার মানে সংখ্যাটাকে এক ঘর কমাতে হবে, তার মানে 10 দিয়ে কমালাম, তার মানে 1.3 ডেসিমিটার সমান কত? 10 দিয়ে গুণ করলে 147 ডেসিমিটার। এবারে কি করব? সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করছি। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? একবার এই বহির্ব্যাসার্ধ নিয়ে বাইরে কাটটার ক্ষেত্রফল, তাহলে কত হবে? বক্রতলের ক্ষেত্রফল মানে আমরা কি জানি, যে 2 পাই আর এইচ, এটা কি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? তার মানে ওই বাইরেকার যে তলটা আছে সেই তলের ক্ষেত্রফলটা আমরা বহির্ব্যাসার্ধের মাধ্যমে পাবো, তাহলে সেইটার ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর মানে কত? বহির্ব্যাসার্ধ 1.5, 2 পাই আর এইচ, এইচ মানে 147। তাহলে আমাদের কি হলো? বাইরের দিকের ক্ষেত্রফলটা আমরা পেলাম। এবার ওই লম্ববৃত্তাকার চোঙের ভেতরের তলটার ক্ষেত্রফল কত পাবো? যে ভেতরের দিকে যে তলটা আছে সেই তলটার ক্ষেত্রফল কত পাবো? সেটা পাবো 2 পাই আর, মানে সেটা অন্তর্ব্যাসার্ধের আর নিতে হবে আমাদেরকে, সেই আর কত? 1.3।
তাই না, 2 পাই আর এইচ 147। তাহলে আমাদের কি কি পেলাম, আমরা বাইরের দিকে তলের ক্ষেত্রফল পেলাম এবং ভেতরের দিকে তলের আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার কি করতে হবে, এই যে পাইপের এই এন্ডটা আছে, এই এন্ডটাতে একটা বৃত্ত আছে, তাই না, এই এন্ডে একটা বৃত্ত আছে, ওই এন্ডে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের কিন্তু সম্পূর্ণ অংশ আমরা রং করতে পারবো না, তাই না, এই অংশটা রং করতে হবে, কিন্তু ওই অংশের ক্ষেত্রফল তো আমরা সেভাবে নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা আগে টোটাল দুই অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করব, দিয়ে তারপর থেকে টোটাল দুই অংশ থেকে এই অংশ এদিকে এতটা বাদ দিতে হবে, আবার এদিকে এই ফাঁকা অংশটা বাদ দিতে হবে, তাহলে সেই দুটো অংশ বাদ দেবো। তাহলে এখানে এই টোটাল এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে, বহির্ব্যাসার্ধ, এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে আমাদের, বহির্ব্যাসার্ধের মাধ্যমে সেই টোটাল বৃত্তটার ক্ষেত্রফল বের করবে, এই বৃত্তটার এই ফাঁকা অংশটা সহ, সেটা কি হবে, সেটা হবে কত, পাই আর স্কয়ার, মানে বহির্ব্যাসার্ধের স্কয়ার 1.5 স্কয়ার, এবং তার সঙ্গে এরকম অংশ কটা আছে, উপরের দিকে একটা আছে এবং নিচের দিকে একটা আছে, মানে 2 পাই আর স্কয়ার, মানে উপরের দিকে একটা পাই আর স্কয়ার, নিচের দিকে আরেকটা পাই আর স্কয়ার। এবার আমরা বেশি কতটা লিখেছি, ফাঁকা অংশটা বেশি লিখেছি, এবং ফাঁকা অংশটার ক্ষেত্রফল কিভাবে পাবো, এখানে আমরা অন্তর্ব্যাসার্ধের মাধ্যমে ফাঁকা অংশটার ক্ষেত্রফলটা বাদ দেবো। কিভাবে বাদ দিলাম, তাহলে পাই অন্তর্ব্যাসার্ধ কত, 1.3 স্কয়ার, ঠিক আছে। এরকম অংশ কটা আছে, এখানে একটা আর ওখানে একটা, তাহলে দুটো, তাহলে দুটো ওই অংশ বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের আর কোনো বেশি ক্ষেত্রফল এখানে লেখা নেই, তাই না, এত দূর অবধি আমাদের এই ক্ষেত্রফলটা বেশি ছিল, সেটা তাহলে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে এটা আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। এবার এটা আমরা হিসাব করব, অঙ্ক এত দূর, এই চ্যাপ্টারের অঙ্ক এত দূর বুঝতে পারাটাই এই চ্যাপ্টারের অঙ্ক। এরপরে হিসাবটা তো ওটা আলাদা ব্যাপার, তাই না, হিসাবটা তো যে যা খুশি যেভাবে করবে, কিন্তু অঙ্কটা এত দূর, তাই না, অঙ্কটা এত দূরই যে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা সেটা কোন কোন অংশের ক্ষেত্রফল নির্ণয় করব, সেটা এত দূরই আমাদের। তাহলে দেখো এবার ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করছি, এই দুই অংশ থেকে 2 পাই কমন নিতে পারবো এবং 147ও কমন নিতে পারবো, ঠিক আছে। ভেতরে থাকলে কত, 1.5 প্লাস 1.3 প্লাস এখানে দুই অংশ থেকে আমরা 2 পাই কমন নিতে পারবো, তাহলে 2 পাই কমন নিলাম, আর এখানে 1.5 স্কয়ার মাইনাস 1.3 তার স্কয়ার, ঠিক আছে, সমান সমান দুই জায়গা থেকে আমি আরেকটু হিসাব করি, 2 পাই ইন্টু 147, এটা যোগ করলে কত হবে, 2.8 প্লাস এটা 2 পাই, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাই না, এটা a স্কয়ার আর এটা b স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারবো, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে 1.5 প্লাস 1.3 ইন্টু 1.5 মাইনাস 1.3, এটা লিখতে পারি। হিসাব এটা তুমি তোমার যেরকম ভাবে খুশি সেরকম ভাবে করতে পারো, তুমি এখানে বর্গ করে তারপরে করতে পারো, কিন্তু অঙ্কটা এত দূরই ছিল যে কোন কোন অংশের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করছি। তাহলে তোমাদেরকে এরকম ভাবে যদি করো তাহলে তোমাদেরকে বেশি সূত্র মনে রাখা লাগবে না, তাই না, অঙ্ক সহজেই করতে পারবে তোমরা। এবার দেখো এখানে 2 পাই ইন্টু 147 ইন্টু 2.8 আছে, প্লাস 2 পাই ইন্টু এটা কত 2.8 ইন্টু এটা কত 0.2, এখানে আমি 2 পাই, এখানেও 2 পাই আছে, 2.8 আছে, তাহলে এটা কমন নিলাম, 2 পাই এবং 2.8 এতটা কমন, তাহলে এখানে 147 ছিল, 2 পাই 2.8 কমন নিলাম, তাহলে 147 এখানে শুধু থাকলো, আর এখানে থাকলো 2 পাই আর 2.8 কমন চলে গেছে, তাহলে 0.2 আছে, ঠিক আছে, সমান সমান 2 পাই মানে কি 2 ইন্টু 22/7 ইন্টু 2.8 ইন্টু এটা কত 147.2, এবার এটা কাটলে কত হবে 0.4, ঠিক আছে। এবার কি করতে হবে, আমাদেরকে এগুলো সব গুণ করতে হবে, গুণ করে বসাতে হবে। অঙ্কে যে ধৈর্যের দরকার, এই যে এত বড় গুণ তোমাকে ধৈর্য ধরে করতে হবে এবং সেই গুণে ভুল করলে চলবে না, ঠিক আছে।
তাহলে এবার গুণটা করো। তাহলে এটা একটু সিম্পলিফাই করি, তাহলে কত পাবো? 22 গুণ 44, 44কে 4 দিয়ে গুণ, 22 গুণ 44, 44কে আবার 0.4 দিয়ে গুণ, 44কে 4 দিয়ে গুণ করছি, তাহলে 4 4 16, 6 1 থাকলো 1, 4 4 16 আর 1 17। তাহলে এটা কত পেলাম? 17.6 ইন্টু 147.2। ঠিক আছে, তাহলে 147.2 কে আমাদেরকে 17.6 দিয়ে গুণ করতে হবে। এবার কি 2 7 4 1, এবারে যোগ করব, তাহলে কত পাবো? 2 4 3 7 8 2 10 0 থাকলো 1, আর এখানে 2 ঘর দশমিক ছিল, তার মানে এখানে দশমিক পাবো। তাহলে আমরা গুণ করে কত পেলাম? 25 90.72। এগুলো কি সব বর্গ ডেসিমিটার। ঠিক আছে, এগুলো সবই বর্গ ডেসিমিটার। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কত পেলাম? 2590.72 বর্গ ডেসিমিটার। সমগ্র তল মানে এই বাইরের দিকের ক্ষেত্রফলটা, ভেতরের দিকের ক্ষেত্রফলটা এবং দুই দিকের যে বৃত্তাকার অংশ আছে সেই বৃত্তাকার অংশ দুটোর ক্ষেত্রফল। এবার কি বাইরের দিকের ক্ষেত্রফল এবং ভেতরের দিকের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করলাম? এখানে বহিঃব্যাসার্ধের মাধ্যমে 2πr/h বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল, ভেতরের দিকের বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr মানে অন্তর্ব্যাসার্ধ, 2πr/h এর মাধ্যমে ভেতরকার দিকের ক্ষেত্রফল পেলাম। আর কি বাইরের দিকের টোটাল ক্ষেত্রফলটা কত হবে? ধরো এই ফাঁপা অংশটা নেই, তাহলে কি হবে? πr² মানে বহিঃব্যাসার্ধের মাধ্যমে πr²। এরকম ক্ষেত্রফল কটা আছে? দুটো, তাহলে πr² এরকম ক্ষেত্রফল আছে দুটো। কিন্তু আমরা কি এই অংশটা ফাঁকা অংশটা বেশি লিখে ফেলেছি, ফাঁকা বৃত্তাকার অংশটা আমরা বেশি লিখেছি, তাহলে এরকম দুটো অংশ আছে, তাহলে একটা অংশের ক্ষেত্রফল কত? πr² পাই এবং অন্তর্ব্যাসার্ধের মাধ্যমে r², তাহলে πr²। এই অংশটা বাদ দেবো, কবার বাদ দেবো? দুবার। এই অংশ এইদিকে একটা ফাঁকা, ওইদিকে একটা ফাঁকা, তাহলে দুবার বাদ দিলাম, তাহলে 2πr²। এবার তাহলে আমরা এইভাবে মোট সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এবার আমরা হিসাব করতে পারবো যে মোট খরচ কত টাকা হবে। খরচ কিভাবে নির্ণয় করব? প্রতি বর্গ ডেসিমিটারে 2 টাকা 25 পয়সা করে খরচ হয় বলেছে। তাহলে আমরা মোট খরচ কিভাবে নির্ণয় করব? তাহলে মোট খরচ লিখছি, যেহেতু আমরা টোটাল ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে মোট খরচ কি করব? এর সঙ্গে প্রতি বর্গমিটারে যত টাকা খরচ সেই খরচ দিয়ে গুণ করব। তাহলে অতএব আমরা লিখছি অতএব খরচ সমান কত? 2590.72 ইন্টু 2 টাকা 25 পয়সা, এত টাকা খরচ হবে। তাহলে এটাকে আমরা কি করবো? 2 টাকা 25 পয়সা দিয়ে গুণ করবো, 2 টাকা 25 পয়সা। আর এখানে কত কত দশমিক? 1 2 3 4, মানে 1 2 3 4 ঘরে 90 দশমিক ঢুকবে। তাহলে আমরা কত টাকা পেলাম? যে 5829.12। তার মানে আলকাতরা দিয়ে প্রলেপ দিতে মোট খরচ হবে কত? 5829 টাকা 12 পয়সা খরচ হবে। এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে হবে, খুব ভালো বোঝার অঙ্ক একটি। ঠিক আছে, এটা একটা বোঝার মতো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। এই অঙ্কটা তোমরা বারবার প্র্যাকটিস করবে, আশা করছি বারবার প্র্যাকটিস করবে। বুঝতে না পারলে অঙ্কটা বারবার দেখবে, অঙ্কটা বুঝেই ছাড়বে। অঙ্ক সবসময় যে একবারে তুমি বুঝতে পেরে যাবে এরকমটা না, তোমাকে ধৈর্য সহকারে বারবার প্র্যাকটিস করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, তোমাকে অঙ্কের পিছনে সময় দিতে হবে। তাই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে অঙ্ক শিখতে গেলে। অঙ্ক তুমি এমনি এমনি শিখে যাবে না, অঙ্ক শিখতে গেলে তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। অঙ্ক খুবই সহজ, কিন্তু অঙ্কের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করবে, তারপর দেখবে অঙ্ক কতটা সহজ।